আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন। রোডম্যাপের খসড়া বুধবার কমিশন সভায় অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, ৩৩টি জেলার ৮২টি সংসদীয় আসনের ১,৮৯৩টি দাবি আপত্তির বিষয়ে শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন। সব মতামত পর্যালোচনা করে খুব শিগগিরই সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি করা হয় এবং বাগেরহাটের আসন ৪টি থেকে কমে ৩টির প্রস্তাব করা হয়। এছাড়া পরিবর্তন আনা হয় মোট ৩৯টি আসনে। দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল শিক্ষার্থীরা। তবে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার রাতে শাহবাগে গিয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। আরও জানানো হয়, আজ বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে প্রকৌশল শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে ২ উপদেষ্টার বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে তৃতীয় দিনের মতো প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। প্রচারণায় সময় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। এদিকে আচরণবিধি লঙ্ঘন করে টানানো ব্যানার ও বোর্ড অপসারণ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে শুক্রবার। নির্বাচন উপলক্ষে আজ প্যানেল ঘোষণা করবে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে প্যানেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এদিকে ছবিযুক্ত ভোটার তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে প্রার্থীদের ডোপ টেস্ট করানোর দাবিতে বুধবার অনশন করেন ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী রাব্বি হাসান। পরে ব্যবস্থা নেবার আশ্বাসে রাতে অনশন ভাঙেন ওই প্রার্থী। আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ। গত মঙ্গলবার নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা শেষে এই তারিখ ঘোষণা করেছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন। জাকসু নির্বাচন ২০২৫ পরিচালনা কমিটির সভাপতি জানিয়েছেন, আজ বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাকসুর মনোনয়নপত্র উত্তোলনে পঞ্চম দিন আজ। গতকাল বুধবার পর্যন্ত এই নির্বাচনে অংশ নিতে ১৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে গতকাল রাকসুর নির্বাচনী শিডিউলে আবারও পরিবর্তন আনা হয়েছে। বুধবার দুপুরে ২৮ সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করার ঘোষণা দিলে ওই দিন দুর্গাপূজার কারণ দেখে প্রতিবাদ করে প্রার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসে ২৫ সেপ্টেম্বর তারিখ পুনরায় নির্ধারণ করে। কোল্ড স্টোরেজ গেট পর্যায়ে কেজি প্রতি আলুর ন্যূনতম দাম ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। আলুর উৎপাদকরা যেন ন্যায্য মূল্য পান তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। বুধবার কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কোল্ড স্টোরেজ গেটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয় ৫০,০০০ মেট্রিক টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করবে। সেই আলু অক্টোবর-নভেম্বর মাসে বিক্রি করা হবে এবং আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলুর সাম্প্রতিক বিক্রয় মূল্য উৎপাদন খরচের সাথে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলু চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পরিস্থিতি পর্যালোচনায় গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চগড়ের বিশাল এলাকা জুড়ে চলছে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের মহোৎসব। এমন হরিলুটের ফলে ভূমিক্ষয়, ভূমিধস ও পানির স্তর নিচে নেমে যাওয়া সহ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। তবে অনুমোদনের বাইরে যারা বেশি পরিমাণ বালু ও পাথর উত্তোলন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন। পঞ্চগড় থেকে সাজ্জাদুর রহমান সাজ্জাদের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন ইমরুল কায়েস।
দিন নেই রাত নেই অবাধে চলছে ড্রিল ড্রেজার বা বোমা মেশিন, কোথাও আবার ভেকু দিয়ে চলছে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন। এ চিত্র তেঁতুলিয়া উপজেলার শালবাহানহাট, ভজনপুর, বুড়াবুড়ি, বড়বিল্লা, দেবনগর এলাকার ডাহুক, করতোয়া ও শাও নদীর বেশ কিছু পয়েন্টের। বাদ যায়নি সদর উপজেলার করতোয়া ও তালমা নদীর তীর। পাথর ও বালু উত্তোলনের ফলে শতাধিক স্থানে 50 থেকে 150 মিটারের গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ধ্বংসের মুখে পড়েছে স্থানীয় প্রাণ প্রকৃতি। ড্রিল ড্রেজার মেশিনের একটি দিয়ে মাত্র 6 থেকে 7 ঘন্টায় 1000 ঘনমিটার পাথর উত্তোলন করা যায়। আর সনাতন পদ্ধতিতে 40 জন শ্রমিক সারাদিনে মাত্র 3 টলি পাথর উত্তোলন করতে পারে। ফলে অধিক পাথর ও বালু উত্তোলনের লোভে ড্রিল ড্রেজার বা বোমা মেশিন ব্যবহার করে পাথর ও বালু ফেকোরা, যা প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতির কারণ। বাড়ির পাশে মাটি সরে দিতেছে, আমরা আতঙ্কে আছি কবে যেন আমাদের বাড়ি ভেঙে যায়। নদী থেকে পাথর উত্তোলন করা হতো, এখন সমতল কেটে পাথর উত্তোলন করা হচ্ছে, সমতলের ভিতরে আপনার ড্রেজার ঢুকে পাথর উত্তোলন করা হচ্ছে। এইটা নিশ্চিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পঞ্চগড় জেলাটা এটা বাস অযোগ্য হয়ে যাবে। ঝুঁকিপূর্ণ এসব শ্রম দিতে গিয়ে 2020 সালে 2 শ্রমিক নিহত হয়। হঠাৎ করে তৎপর হয় পঞ্চগড় জেলা প্রশাসন, বন্ধ করে দেয় পাথর ও বালু উত্তোলন। গত বছরে 5 আগস্টের পর আবারও শুরু হয়েছে পাথর উত্তোলন। চলতি বছর খনিজ সম্পদ মন্ত্রণালয় জেলার 16টি পাথর মহাল ইজারা দেয়, যেখানে ভারী যন্ত্রাংশ ব্যবহার করে পাথর উত্তোলন নিষেধ করা হয়। তবে সম্প্রতি বৈধির আড়ালে অসাধু চক্রের উৎপাত বেড়েছে। ড্রেজার এত বড় একটি যন্ত্র দিনে দুপুরে এবং গভীর রাতে যেভাবে চলছে, যার শব্দ রাতের বেলায় প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে যাচ্ছে। একটা অসাধু মহল যারা দিনের মধ্যেই রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার স্বপ্ন দেখে আবার পূর্বের মতো ড্রেজার মেশিন চালু করার চেষ্টা করতেছে। এদিকে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসন। এমন হয়েছে যে পাথর মহলের যে ডিমার্কেশন ছিল, ডিমার্কেশন করা ছিল না, মন্ত্রণালয় থেকে লোক এসে ডিমার্কেশনটাও সম্পন্ন করে গেছে। এখন আমরা চেষ্টা করব এটা নিয়ম নীতিমালার মধ্যে নতুবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। 10 কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত নওগাঁ জেলায় খাদ্য সংরক্ষণাগারের কাজ মুখ থুবড়ে পড়ে আছে। মাটি ভরাট করে অনেকটা দায় সেরেছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানটি। প্রস্তাবিত জায়গাটি এখন গোচারণ ভূমি, তবে জেলা খাদ্য কর্মকর্তা বলছেন কাজ চলমান আছে। সরেজমিনে গিয়ে তার কোনো প্রমাণ মেলেনি। 2022 সালে নওগাঁয় আধুনিক খাদ্য নির্মাণ প্রকল্প হাতে নেয় তৎকালীন সরকার। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। বাংলাদেশের ধান চাল উৎপাদনে শীর্ষ অবস্থানে আছে নওগাঁ জেলা। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে ধান চাল সরবরাহ হয় এই জেলা থেকে। প্রতি বছর জেলায় উৎপাদন হয় প্রায় 28 লাখ মেট্রিক টন ধান, যা চালের আকারে প্রায় 16 লাখ মেট্রিক টন। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদনে প্রায় 60% চাল সরবরাহ করা হয় রাজধানী সহ সারা দেশে। কিন্তু খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁ নেই কোনো ধান চাল সংরক্ষণাগার। ব্যবসায়ী ও কৃষকদের দীর্ঘদিনের দাবির পর 2022 সালে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায় 15 একর জমি অধিগ্রহণ করা হয়। এরপর মাটি ভরাটের জন্য যৌথভাবে কাজ দেওয়া হয় 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। মাটি ভরাটের পর 3 বছর আর কোনো কাজই হয়নি। সংরক্ষণগার স্থানটি এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। অলরেডি সরকারিভাবেই টাকা পয়সা লেনদেন হয়ে গেছে, মাটি কাটা হয়ে গেছে। সাইলুটা হলেই আমার মনে হয় বেশি ভালো হয়। এখানে যদি স্টিল সাইলুটা হয় সরকার সিদ্ধান্ত মোতাবেক, তাহলে হবে কি আমাদের এখানে চালগুলো দিয়ে আমরা আরাম পাবো। আসলে এখানকার যে খাদ্যটা আমাদের প্রোডাকশন হয়, এটাকে যদি আমরা এখানে সঠিক যুদ্ধভাবে রাখা না যায় অথবা ক্যাপাসিটি না থাকে, তাহলে এগুলো আসলে খাদ্যগুলো হয় কি এতে নষ্ট হয়ে যায়। বর্ষালি মৌসুমে যে ধানগুলো মারাই হয়, এই ধানগুলো সংরক্ষণ করা বেশ কষ্টকর হয় কৃষক ভাইদের জন্য। সেক্ষেত্রে এই প্যাডি সাইলোটা নির্মিত হলে এই জেলার কৃষক ভাইরা বেশ উপকৃত হতো। খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন প্রকল্পটি এখনো চলমান রয়েছে। জমি অধিগ্রহণ কমপ্লিট হয়ে গিয়েছে, মাটি ভরাট হয়েছে, ওখানে এখন দেয়াল নির্মাণ হবে। আমরা দেয়ালের ডিজাইন ড্রয়িং করে ফেলেছি, এস্টিমেটও রেডি করে ফেলেছি। এটা আমরা খুব শীঘ্রই পাঠিয়ে দিচ্ছি। আশা করছি প্রথম ফেজে দেয়ালটা নির্মিত হবে, জমিটা ঘেরাও দিয়ে চারপাশে, তারপরে মাঝখানে আমাদের প্রজেক্টের কাজ শুরু হবে। কালক্ষেপণ না করে দ্রুত ধান চাল সংরক্ষণাগার নির্মাণের দাবি ব্যবসায়ী সহ কৃষকদের। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির
3 মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে আজ সকালে। ঢাকা চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন রাজুকের 3 কর্মকর্তা। রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদনের চিঠি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশের চিঠি এবং আসামিদের মিথ্যা হলফনামা সহ জব্দ তালিকার 44টি নথির বিষয়ে সাক্ষ্য দেন তারা। এর আগে সাক্ষ্য গ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন। শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক যে হলফনামা দিয়েছিলেন, মিথ্যা হলফনামা, যাদের ঢাকার শহরে প্লট, ফ্ল্যাট, অন্যান্য সম্পত্তি থাকা সত্ত্বেও যে হলফনামা দিয়েছিলেন, ওই হলফনামাটাও জব্দ করা হয়। রাজুকে 3 জন সাক্ষী এসে 3টি মামলায় পৃথক পৃথকভাবে তারা সাক্ষী প্রদান করেছেন। পরবর্তী তারিখ 4 সেপ্টেম্বর 2025 2টা সিজার লিস্টের সাক্ষী আসবে, একটা মন্ত্রণালয় এবং ইনকাম ট্যাক্স অফিসের সাক্ষী আসবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের তরুণদের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। আর যে রাজনৈতিক দল তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই, এমন কথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত শিশু ও তরুণ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, আমাদের জনসংখ্যা অনেক, কিন্তু একে জনসম্পদে রূপান্তর করা না গেলে দেশের কাজে আসবে না। এতে চাকরির বাজারের বড় পদগুলোর জন্য উচ্চ বেতনে বিদেশ থেকে লোক আনতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়াই শেষ কথা নয় জানিয়ে তিনি বলেন, সকল পেশাই মর্যাদার, তাই নিজ পেশায় দক্ষতা অর্জনে সচেষ্ট হতে হবে। বিএনপির এই নেতা বলেন, দেশের উন্নয়ন ধারণায় পরিবর্তন আনা জরুরি। পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে। মনোজগতের যে পরিবর্তন হয়েছে, যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। এদিকে ঢাকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করলেও ক্লাসে অংশ নিয়েছে কুয়েটের শিক্ষার্থীরা। এছাড়া 3 দফা দাবিতে সকল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচি পালন করছে। এদিকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। নাটোরের সেনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছে। সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। ওদিকে টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজশাহী ঢাকা বাইপাস সড়ক আধা ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেলে ভিপি শেখ সাদি হাসান ও জিএস তানজিলা হোসেন বৈশাখীর নাম ঘোষণা করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য 24-এর পাদদেশে সংগঠনটির প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়াহিয়া। এদিকে জাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুপুর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন 7 জন। সবশেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে শুক্রবার। জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 11 সেপ্টেম্বর। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবাই এখানে উপস্থিত আছে এবং উৎসবমুখর পরিবেশে আপনারা দেখেছেন যে প্যানেল ঘোষণার সাথেই করতালির মাধ্যমে সবাই এটাকে গ্রহণ করেছে। নারী পুরুষ বৈষম্য না করে যোগ্যতার বিচারে নারীদেরকে দেওয়ার জন্য যে উদারতাটা তারা দেখিয়েছে, আমি আশা করব আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল বোনেরা সেটার যথার্থ মূল্যায়ন করবেন। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আইন অনুযায়ী দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে দাবি করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ভঙ্গ করছে না ভারত। ঢাকা বিজিবি সদর দপ্তরে বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে
56তম সীমান্ত সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় সীমান্ত হত্যার বিষয়ে প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক দাবি করেন, নিজেদের দেশের নিরাপত্তা হুমকি বিবেচনায় আত্মরক্ষার স্বার্থে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। তবে এ ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিজিবি। বাহিনীর মহাপরিচালক বলেন, সীমান্তে বিএসএফ এর মরণাস্ত্র ব্যবহার গ্রহণযোগ্য নয়। ভুলবশত কেউ ভারতে অনুপ্রবেশ করলে তাদের আইন অনুযায়ী ফেরত পাঠাতে পারে বিএসএফ। রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী যোগ দিলে জুলাই যোদ্ধারা বাধা দেয়। এক পর্যায়ে তারা লতিফ সিদ্দিকীকে অবরুদ্ধ করে পুলিশের সোপর্দ করে। সকালে ডিআরইউতে এই অনুষ্ঠান শুরু হয়। অতিথি ছিলেন লতিফ সিদ্দিকী। কিছুক্ষণ পরে অনুষ্ঠানস্থলে যান জুলাই যোদ্ধারা। অবরুদ্ধ করে রাখা হয় মঞ্চ ৭১-এর অনুষ্ঠানের অতিথিদের। এ সময় বিক্ষুব্ধরা দাবি করেন, আলোচনা সভার আড়ালে ষড়যন্ত্র করছিলেন আওয়ামী ফ্যাসিবাদের দোসররা। পুলিশের সেই অবরুদ্ধদের আটক করে থানায় নিয়ে যায়। এখানে জড়ো হয়েছিল, মিটিং করছিল, ওই খবর পেয়ে আমরা আসছি। আমরা দেখছি যে এরা মানে জনগণই আমাদের হাতে তুলে দিয়েছে। এখন এদেরকে আমরা নিয়ে যাবো, নিয়ে যাই যাচাই বাছাই করে সিদ্ধান্ত হবে, আইনগতভাবে যেটা হবে সেটা আমরা করব। আমরা এখনো যাই না যে কে আসলে মুক্তিযোদ্ধা কে, আমরা এটা যাচাই বাছাই করবো। যাচাই করে যে লিগাল যে প্রসিডিউর হবে, আইনগত ব্যবস্থা, সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব। গাজীপুরে গোয়েন্দা পুলিশের তাড়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দিয়ে এক বালু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনেরা। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে পুলিশ বলছে একদল লোকের তাড়া খেয়ে নিখোঁজ হন ওই ব্যবসায়ী। সকাল থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ আমজাদ হোসেনকে উদ্ধারে অভিযান শুরু করে। স্বজন এবং এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যায় কড্ডা এলাকায় নিজ প্রতিষ্ঠানে বসেছিলেন বালু ব্যবসায়ী আমজাদ। এ সময় মাইক্রোবাসে আসা ৮ থেকে ১০ জন ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা আমজাদকে আটক করার জন্য গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পেছন থেকে ধাওয়া করা হলে আমজাদ হোসেন তুরাগ নদে ঝাঁপ দেন। আগামী রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে দুপুরে কমিশন সচিব আক্তার হোসেন রোডম্যাপ ঘোষণা করেন। সচিব জানান, সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা প্রকাশ এবং জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন হয়ে যাবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য তারিখকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে গুরুত্বপূর্ণ সংশোধন, সীমানা নির্ধারণ সহ বেশিরভাগ কাজের সময়সীমা নির্ধারণ করেছে ইসি। আমাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন আগামী রমজানের শুরুতে, রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয়। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি। কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি। মোটামুটিভাবে ধারণা যে আগামী 15ই সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করব। সেপ্টেম্বরে রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নির্বাচনী সংস্থাগুলোর সঙ্গে সংলাপ শেষ করে নির্বাচনের সম্ভাব্য পথ পরিক্রমা এগিয়ে নেবে কমিশন। নতুন রাজনৈতিক দল 14 সেপ্টেম্বরে নিবন্ধন, জাতীয় সংসদের সীমানা নির্ধারণ 15 সেপ্টেম্বর ও নির্বাচনের বাজেট প্রণয়ন করা হবে এই মাসের মধ্যে। দেশি বিদেশি পর্যটক, সাংবাদিকদের জন্য নীতিমালা, স্বচ্ছ ব্যালট বাক্স ও ম্যানুয়াল নভেম্বরের মধ্যে তৈরি করা হবে। ভোট গ্রহণের 2 সপ্তাহ আগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হবে। সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে। এরপরই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দফায় দফায় অংশীজনের সঙ্গে বসবে কমিশন। সর্বশেষ ভোট কেন্দ্র স্থাপন ও মালামাল বিতরণের দিকে এগিয়ে যাবে কমিশন। এক্সিস্টিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমাদের বিষয়টা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাওয়া। আপনি আমাকে নির্বাচন সম্পর্কিত যে কার্যক্রম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব বা ওনাদেরকে জিজ্ঞেস করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার যদি আমাদের অংশগ্রহণের বিষয় থেকে থাকে বা আমাদের অংশগ্রহণ কোথায় কতটুকু হতে হবে সেটা আলোচনা সাপেক্ষে। এ সময়ের মধ্যে আইন শৃঙ্খলা ও নির্বাচনী বিধি রক্ষায় নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে ইসি বলে জানান সচিব।
নিয়ামুল্লাহ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান জুলাই অভ্যুত্থানে রংপুরের প্রথম শহীদ আবু সাইদের বাবা। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছেলে হত্যার মামলার প্রথম সাক্ষী হিসেবে দেয়া সাক্ষ্যে তিনি এমন দাবি জানান। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য গ্রহণ করা হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনে 16 জুলাই রংপুরে প্রথম শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সেই হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তার বাবা মকবুল হোসেন। সাক্ষ্যে তিনি বলেন, তার ছেলের মরদেহ 16 জুলাই গভীর রাতে বাড়িতে আনা হয়। ছেলের মৃত্যুর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। উনি যেটা বলছেন যে ওনার ছেলের গোসল করার সময় দেখতে গেছিলেন, বা একবার ওনাকে 1 মিনিটের মতো দেখতে দেওয়া হয়েছে, তারপর ওনাকে সরিয়ে নেওয়া হয়েছে। লাশ 3টার পরে নিয়ে আসা হয়েছে। প্রথমে লাশ দিতে চায়নি, পরবর্তীতে লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং ইউনো সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল, এটা জানিয়েছেন উনি। আবু সাইদ মেধাবী ছাত্র ছিল। 5ম ও 8ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি এবং এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 পেয়েছিল। এমনকি সে টিউশনি করে লেখাপড়ার খরচ চালাতো উল্লেখ করে তার পিতা বলেন, ছেলে পড়াশোনা শেষ করে বড় চাকরি করবে সেটা তার আশা ছিল। এখন তার হবে না, কিন্তু অন্তত ছেলে হত্যার বিচার তিনি দেখে যেতে চান। যখন উনি শুনেছেন যে তার সন্তানকে গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, তখন ওনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সেজন্যই উনি চেয়েছেন যে আমার ছেলে বড় হবে, এই স্বপ্ন তো আমি পূরণ হয়েছে দেখে যেতে পারলাম না। আমার একটি স্বপ্ন, সেটা হলো আমার জীবদ্দশায় আমার সন্তানের হত্যাকারীদের বিচার আমি দেখে যেতে চাই। সাক্ষ্য গ্রহণের সময় এই মামলায় গ্রেফতার 6 আসামি ট্রাইব্যুনালে হাজির ছিল। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 24 আসামি পলাতক রয়েছেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনের অবশেষে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। ভিপি পদে শেখ সাদি হাসান এবং জিএস পদে ঘোষণা করা হয় তানজিলা হোসেন বৈশাখীর নাম। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে জাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বৃহস্পতিবার দুপুরে জুলাই স্মৃতিস্তম্ভ অদম্য 24-এর পাদদেশে প্রার্থীদের নাম ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু হাসান মোহাম্মদ ইয়াহিয়া। সহসভাপতি পদে নির্বাচন করবেন ভিপি পদে মোহাম্মদ শেখ সাদি হাসান, জিএস পদে তানজিলা হোসেন বৈশাখী। নিজেদের পছন্দের অনুসারীকে প্রার্থী বানানোর প্রতিযোগিতা ও অভ্যন্তরীণ কোন্দল প্যানেল ঘোষণায় পিছিয়ে দেয় ছাত্রদলকে। প্যানেল ঘোষণা হবার পর গৃহবিবাদ বাড়বে নাকি সবাই ঐক্যবদ্ধ হয়ে প্যানেলকে এগিয়ে নেবে, সেটাই এখন দেখার বিষয়। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবাই এখানে উপস্থিত আছে এবং উৎসবমুখর পরিবেশে আপনারা দেখেছেন যে প্যানেল ঘোষণার সাথে করতালির মাধ্যমে সবাই এটাকে গ্রহণ করেছে। নারী পুরুষ বৈষম্য না করে যোগ্যতার বিচারে নারীদেরকে দেওয়ার জন্য যেই উদারতাটা তারা দেখিয়েছে, আমি আশা করব আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল বোনেরা সেটার যথার্থ মূল্যায়ন করবেন। দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 11 সেপ্টেম্বর। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ ইউনুস ভবনে তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী 14 সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, 17 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং 12 অক্টোবর ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি। এবছরের অক্টোবর মাস থেকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি কথা বলেন। চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের সচিব এবং সকল আমরা যারা এটার সাথে সংশ্লিষ্ট সকলে মিলে আমরা পরিদর্শনের উদ্দেশ্যে এখানে এসেছি। আমরা আশা করি আমাদের যে কাঙ্ক্ষিত সময় আছে অক্টোবর মাঝামাঝির দিকে ইনশাল্লাহ আমরা শুরু করব, এখানে আন্তর্জাতিক বিমান অপারেশন শুরু করব। ব্যাংক এবং পোস্ট অফিসের গ্রাহকের 70 লাখ টাকা আত্মসাতের ঘটনায় দুদকের পৃথক মামলায় 2 কর্মকর্তার 8 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন আদালত। খুলনা বিভাগীয় জজ আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুল ইসলাম এই রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন সাতক্ষীরার শ্যামনগর আটুলিয়া শাখার গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ জাহিদুর রহমান এবং একই জেলার নলতা মোবারকনগরের উপসহকারী পোস্টমাস্টার মোহাম্মদ নাজমুল ইসলাম।
দুদক জানায় 2005 সালের 4 সেপ্টেম্বর থেকে 2010 সালের 7 অক্টোবর পর্যন্ত ওই দুই কর্মকর্তা জাল জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে বহিরাগত আমানতকারী এবং ভূমিহীন মহিলা কেন্দ্রের ঋণ গ্রহীতাদের টাকা আত্মসাৎ করেন। খাগড়াছড়ির রামগড়ে 7 দিন পর মা মেয়ে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সম্পদের লোভে দাদি এবং ফুফুকে খুন করে নাতি সাইফুল ইসলাম। পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জানান, ঘটনার দিন আসামি সাইফুল তার দাদির বাড়িতে এসে টাকা চাইলে দাদি এবং ফুফু তাকে গালমন্দ করেন। এরপর আসামি না খেয়ে দাদির ঘরে শুয়ে থাকে এবং হত্যার পরিকল্পনা করে। গভীর রাতে প্রথমে ফুফু রাহেনা আক্তার এবং পরে দাদি আমেনা খাতুনকে গলা কেটে হত্যা করে সাইফুল। সম্প্রতি ফেনীর ছাগলনাইয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত 21 আগস্ট রামগড় পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলা এলাকায় দাদি এবং ফুফুকে হত্যা করেন সাইফুল। মেধাবী শিক্ষার্থী তৈরির পাশাপাশি তাদের মেধা দেশের কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন চট্টগ্রামে অনুষ্ঠিত সংবর্ধনা সভার বক্তারা। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম আয়োজিত সংগঠনের সদস্যদের যেসব সন্তান এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছেন তাদের সম্মানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সন্তুষ্ট বিএনপি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে। সব ধরনের মানুষ, নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি, এভরিবডি, আপনার ইভেন ওই পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত, দে ওয়ান্ট দ্যাট দিস ইলেকশন শুড বি ডান ইমিডিয়েটলি। সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত সরকার, আগামীতেও তাই হবে। কোনো অনির্বাচিত সরকারের সংবিধান সংশোধনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে রাজনৈতিক দল তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই। ইফতেখার রেজা রিপোর্ট। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমেদ যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদেরকে জনমত যাচাইয়ের আহ্বান জানান। বলেন, আগামী নির্বাচন কিভাবে হবে সেটি দেশের জনগণ নির্ধারণ করবে। যে কোনো সময় যে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা থাকলে সেখানে সংশোধন করতে পারে। সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা। বাংলাদেশেও এটি হয়ে এসেছে, আগামী দিনেও ইনশাআল্লাহ সেটি হবে। কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। এদিকে রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত শিশু ও তরুণ সম্মেলনে আমির খসরু বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর না করা গেলে দেশের কাজে আসবে না। এতে চাকরির বাজারে বড় পদগুলোর জন্য উচ্চ বেতনে বিদেশ থেকে লোক আনতে হবে। পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে। মনোজগতের যে পরিবর্তন হয়েছে, যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। বিএনপির এই নেতা বলেন, দেশের উন্নয়ন ধারণায়ও পরিবর্তন আনা জরুরি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষা ও গবেষণার মাধ্যমে নিরাপদ ও নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস, কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা সহ 10 দফা অঙ্গীকারের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিকে নির্বাচন কমিশন এখনও পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। লিফলেট হাতে ভোটারদের কাছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এভাবে দিনভর ক্যাম্পাস জুড়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ সহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন ঘিরে নিজেদের 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগের অংশ হিসেবে নতুন হল নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ, যেন ভর্তির দিন থেকেই প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত করা সম্ভব হবে। এদিকে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন ছাত্র শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ সহ বেশ কয়েকটি প্যানেল। আমরা বারবার উদ্বিগ্নতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে। মূল সংখ্যাটা মূলত নির্বাচন কমিশনকে নিয়ে
এই নির্বাচন কমিশন ইতিমধ্যে নিরপেক্ষতা হারিয়েছেন। শিক্ষার্থীরা আশঙ্কা করছে আসন্ন ডাকসু নির্বাচন সুষ্ঠু হয় কিনা সেই বিষয়টি নিয়ে। ভোটের দিন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পথে সেনা সদস্যদের উপস্থিতির সিদ্ধান্তের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার আমাদের দরকার নাই তো এখন, তারা তো অলরেডি স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করতেছে বিভিন্ন বাহিনীর সাথে। পরিকল্পনার কথা আমরা বলেছি, যখন আমরা তাদের প্রয়োজন মনে করব সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা রিকোয়ারমেন্ট দিব, তখন বিশ্ববিদ্যালয় সেটা ব্যবস্থা করব। নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাসও দিয়েছে নির্বাচন কমিশন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে উল্লেখ করে ডাকসু, জাকসু এবং রাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত সংবাদ প্রচারিত হচ্ছে, যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে এসব নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। উল্লেখ্য, ডাকসু নির্বাচনের দিন সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। গত ২৬ আগস্ট ডাকসু নির্বাচনে ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তাদের সভায় এই সিদ্ধান্ত হয়। সরকার থেকে কোনো দৃশ্যমান কার্যক্রম না দেখানোয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে কমপ্লিট শাটডাউন চলবে বলে জানিয়েছে প্রকৌশল অধিকার আন্দোলন। ইতোমধ্যেই রাজধানীর মৎস্য ভবন এলাকায় অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে সংগঠনটি আপত্তি জানায় বিএসসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দ্বন্দ্ব নিরপেক্ষভাবে সমাধানে সরকারের দেওয়া 14 সদস্যের ওয়ার্কিং কমিটি নিয়ে। একই সাথে হামলাকারী পুলিশদের বিচারের দাবিও জানান তারা। এ সময় আগামী সপ্তাহে জাতীয় সমাবেশ করার পরিকল্পনার কথাও জানায় প্রকৌশল অধিকার আন্দোলন। ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিজিবি। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, অনেক নিরীহ মানুষকে গুলি করেছে বিএসএফ। অবিলম্বে এই পরিস্থিতির উন্নতি চান তিনি। 4 দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে সীমান্ত হত্যা নিয়ে প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক দাবি করেন, নিজেদের আত্মরক্ষার স্বার্থে ভারতীয় সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলি ছুড়ছে বিএসএফ। দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। 56তম বিজিবি বিএসএফ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছেন ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের মহাপরিচালক। সম্মেলনের শেষ দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন মেনে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাচ্ছে ভারত। দাবি করেন, সীমান্ত হত্যা নয়, বরং নিজেদের দেশের নিরাপত্তা হুমকি মোকাবেলায় মারণাস্ত্র ব্যবহার করছে বিএসএফ। All illegal foreigners, including Bangladeshi nationals, বাংলাদেশি নাগরিক যারা ভুলবশত কিংবা অবৈধভাবে অনুপ্রবেশ করছে তাদেরকে আইন মেনেই আমরা বিজিবির কাছে হস্তান্তর করছি। অনেক অপরাধী রাতের বেলা সীমান্ত অতিক্রম করে, তারা ভারতের নিরাপত্তার জন্য হুমকি। তখন কখনো কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে, যা কাম্য নয়। এ বক্তব্যের জবাবে ভুলবশত সীমান্ত অতিক্রম করা নিরীহ বাংলাদেশিদের উপরও গুলির ঘটনা ঘটছে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, প্রাণহানি এড়িয়ে আইন মেনে বাংলাদেশিদের ফেরত পাঠাতে হবে। অনেক সময় দিনের আলো অনেক নিরীহ নাগরিক সীমান্ত অতিক্রম করছে ভুলবশত, সেক্ষেত্রে তাদের উপর গুলি চালাচ্ছে বিএসএফ। এসব বিষয় আমরা বৈঠকে গুরুত্বের সাথে তুলে ধরেছি। অনেক হত্যাকাণ্ড হয়েছে যেগুলো চাইলে এড়ানো যেত। শেখ হাসিনা সরকার পতনে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর সম্পর্কে কোনো প্রভাব পড়েনি বলেও দাবি করেন বিজিবি মহাপরিচালক। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে $1.25 বিলিয়ন বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির 5ম সভায় এ তথ্য জানানো হয়। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার জন্য খসড়া অধ্যাদেশের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এছাড়াও পর্যাপ্ত কার্যক্রম না থাকায় চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ এই 3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ফকির লালন শাহের তিরোধানের দিনকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বৈঠকে। 167টা রুটিন কর্ম কাজ এবং রিফর্ম কিভাবে কাজ ইমপ্লিমেন্ট হচ্ছে সেগুলো নিয়ে আজকে আবার বিস্তারিত প্রথমেই ক্যাবিনেট মিটিংয়ের প্রথমেই এই বিষয়ে আলোচনা হয়েছে এবং মিটিংয়ে বলা হয় যে মোট রিফর্মের মোট 48টা প্রপোজাল বাস্তবায়িত হয়েছে। যতগুলো বাস্তবায়ন হয়েছে একটা বড় একটা আপনাদেরকে আমরা পাঠাবো, প্রত্যেকটা প্রস্তাব আপনারা দেখবেন যে কিভাবে কি বাস্তবায়ন হয়েছে। 100 কোটি টাকা মানি লন্ডারিং এর প্রমাণ পাওয়া আওয়ামী লীগের সাবেক এমপি জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী ও তার সহযোগী রুহুল আমিন স্বপনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। অভিযোগে বলা হয়, মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির নামে একটি সিন্ডিকেট গড়ে 100 কোটি টাকা পাচার করেন মাসুদ উদ্দিন চৌধুরী, রুহুল আমিন স্বপনরা। অভিযোগে আরও নাম আছে আওয়ামী লীগের 2 সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারি, বেনজির আহমেদেরও। সিআইডির কর্মকর্তা মনিরুজ্জামান মানি লন্ডারিং আইনে অভিযোগটি দায়ের করেন। এর আগে গত 20 আগস্ট একই অভিযোগে মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের অন্যতম হোতা রুহুল আমিন স্বপনের 500 কোটি টাকা সম্পত্তি জব্দ করার কথাও জানায় সিআইডি। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। নেদারল্যান্ডস সিরিজে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে এশিয়া কাপের আগে দারুণ একটা প্রস্তুতি হবে বলে আশাবাদী লিটন দাস। সংযুক্ত আরব আমিরাতে নিজেদের মানিয়ে নিতে সিলেটের কন্ডিশনটা ভালো কাজে আসবে বলে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক। ডাচদের বিপক্ষে সিরিজটা এশিয়া কাপের প্রস্তুতিতে দারুণ একটা মঞ্চ হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য, যদি প্রত্যাশা অনুযায়ী নিজেদের মেলে ধরতে পারে লিটনের দল। সবশেষ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বস্তি থাকলেও পূর্ণতা মেলেনি লো স্কোরিং সিরিজে। ভালো উইকেট পাওয়ায় এবার ডাচদের বিপক্ষে প্রস্তুতি সারতে চান স্বাগতিক অধিনায়ক। বড় স্কোরের দিকেই লক্ষ্য লিটনের। শনিবার সন্ধ্যায় 3 ম্যাচ সিরিজে প্রথম টি-20তে মুখোমুখি হবে 2 দল। বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য, বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনই ওখানে থাকার চান্স বেশি। সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য।